আর্জেন্টিনার রাজধানীতে দুপুরের সময় একটা ব্যাংক হঠাৎ করে থেমে যায়। ব্যাংকে ঢুকে পড়ে কয়েকজন মানুষ, ভিতরে সাধারণ মানুষ আর বাইরে শত শত পুলিশ। আর টেলিভিশনে লাইভ ক্যামেরা সব কিছু চোখের সামনেই ঘটছে। পুরো দেশ ভেবে নেয় ডাকাতরা ভিতরে আটকা পড়েছে। কিন্তু ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে গেল, কেউ বুঝতে পারছিল না যে ডাকাতরা আসলে কোথায়। এই ঘটনাটা একটা সত্যি ঘটনা, আর যখন আসল সত্যটা সামনে আসে ততক্ষণে সব শেষ হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে কোনো শব্দ না করে একটা পুরো সিস্টেমকে বোকা বানানো হয়েছে। শুরুতে আমরা আর্জেন্টিনার একটা শহরে ফার্নান্দো নামের একজন লোককে দেখতে পাই। ফার্নান্দো পেশায় একজন ক্যারাটে মাস্টার এবং সে একজন ভালো ডিজাইনার। তার সবচেয়ে ভালো গুণ হলো সে যে কাজটাই করে আর সেই কাজটাই খুব পারফেক্টলি করে। তবে সে সব কিছু পারফেক্টলি করলেও নিজের জীবনের ডিজাইন পারফেক্টলি করতে পারেনি। তবে তার ফ্যামিলির আপন বলতে কেউ নেই, নিঃসঙ্গ একটা জীবন তার। তাই ক্যারাটে আর পেন্টিংকে সঙ্গী বানিয়ে তার জীবন কাটিয়ে দিচ্ছে। কিন্তু একদিন এক সন্ধ্যায় ক্যারাটে ক্লাস শেষ করে বাড়ির দিকে ফিরছিল। হঠাৎ করে অনেক বৃষ্টি শুরু হয়। তারপর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে যায় এবং সিগারেট ধরায়। তার মনের সুখে সিগারেট টানতে শুরু করে। আর ঠিক এমন সময় একটা গাড়ি এসে তাকে ভিজিয়ে দিয়ে যায়, আর হাতে থাকা সেই সিগারেটটাও ভিজে যায়। তাই সে রাস্তায় জমে থাকা বৃষ্টি পানিতে সিগারেটটা ফেলে দেয়। আর তখন ফার্নান্দো লক্ষ্য করে সিগারেটটা বৃষ্টি জমে থাকা পানিতে ভাসতে ভাসতে একটা মেন হলের ভিতরে পড়ে। আর মেন হলটা যেখানে রয়েছে তার ঠিক সামনেই একটা ব্যাংক। ব্যাংকটার দিকে তাকিয়ে ফার্নান্দো কয়েক সেকেন্ডের জন্য কিছু একটা নিয়ে গভীরভাবে ভাবতে থাকে। তারপর সে সেখানকার ড্রেনটাকে ফলো করতে করতে একটা ব্রিজের কাছে এসে পৌঁছায়। আসলে সে দেখতে চাচ্ছে এই মেন হলের পানি কোথায় গিয়ে মিশেছে। ফার্নান্দো লক্ষ্য করে মেন হলের সব পানি নিচের ড্রেন থেকে বের হচ্ছে। ফার্নান্দো আর দেরি না করে সেখানে বসে ব্যাংক ডাকাতির প্ল্যান করছে। এরপরের দিন ফার্নান্দো মেরিও নামের তার এক বন্ধুর কাছে যায়। মেরিওকে তার প্ল্যানটা জানায়, কিন্তু মেরিও তাকে জানায় যে এসব কাজ অনেক আগেই ছেড়ে দিয়েছে আর এখন সে সহজ সরল জীবন কাটাচ্ছে। তাই এমন ধরনের কাজ করে তার জীবনে কোনো কঠিন বিপদ ডেকে আনতে চাইছে না। ফার্নান্দো তারপরেও মেরিওকে অনেক বুঝিয়ে রাজি করায়। তবে মেরিও ফার্নান্দোকে বলে, তোমার প্ল্যানটা অনেক ভালো, আর এই প্ল্যানটা তোমার সাকসেসফুল করতে অনেক টাকার প্রয়োজন, যা তোমার বা আমার কাছে নেই। তাই সবার আগে তুমি ভালো একজন ইনভেস্টর খুঁজো, যা আমাদের এই প্ল্যানটা সাহায্য করতে পারবে। এরপর মুভিতে আমরা লুইসকে দেখতে পাই, যে তার আইনি সমস্যা নিয়ে অফিসে এসেছে কথা বলার জন্য। কথাবার্তা শেষ পর্যায়ে লুইস যখন পেমেন্ট করতে যায় তখন মহিলাটা তাকে বলে, আরে আপনি তো অনেক বেশি টাকা দিচ্ছেন, আমাদের সার্ভিস চার্জ তো এত না। আপনাকে আগে থেকে জানানো হয়েছিল আমাদের সার্ভিস চার্জ মাত্র $200। আর তখনই লুইস বলে, আমি তো শুনেছিলাম $2000। আমার হয়তো ভুল হয়েছে। এবং লুইস আরও বলে, আমি এতগুলো টাকা নিয়ে কিভাবে বাড়ি ফিরব। তখন লুইস সেই মহিলাটিকে বলে, আপনি আমাকে একটা উপকার করতে পারবেন? আজকে যদি টাকাগুলো আপনার কাছে রাখেন তাহলে আমি কালকে এসে আপনার কাছ থেকে নিয়ে যেতাম। মহিলাটা এই ছোট্ট উপকারটা করতে রাজি হয়ে যায় আর লুইসের কাছ থেকে টাকাটা নিয়ে রেখে দেয়। তবে এদিন রাতেই লুইস লুকিয়ে লুকিয়ে অফিসে ঢুকে পড়ে। আর এসব ছিল সব লুইসের প্ল্যান। আর লুইস ভালো করেই জানতো মহিলাটা এতগুলো টাকা যেখানে সেখানে রাখবে না। সে অবশ্যই টাকাগুলো অফিসে লকারে রেখে দিবে। আর এটা ভেবে সে লকার ভেঙে যত টাকা লকারে ছিল সব টাকা চুরি করে সেখান থেকে বের হবে। ঠিক তখনই অফিসের একটা মেয়ে তার সামনে চলে আসে। লুইস এই পরিস্থিতিতে অনেক ঘাবড়ে যায়, কেননা তার সাথে কোনোভাবেই এরকম হওয়ার কথা ছিল না। তখনই লুইসের মাথায় এক বুদ্ধি আসে। সে নিজেকে সামলে নিয়ে মেয়েটা কিছু জিজ্ঞাসা করার আগেই বলে উঠে, আসলে আমি এই অফিসে নতুন জয়েন করেছি তো, তাই কাজ করতে করতে অনেক রাত হয়ে গেল। এই কথা বলে আর দেরি না করে লুইস সেখান থেকে বের হয়ে যায়। এদিকে ফার্নান্দো তার চেষ্টা চালিয়েই যাচ্ছে। সে তার অন্য বন্ধুদের সব প্ল্যানের কথা জানায়, কিন্তু তার বন্ধুদের এমন অবস্থা ছিল না যে তাকে কেউ টাকা দিয়ে সাহায্য করবে। তবে তার একটা বন্ধু লুইসের ব্যাপারে বলে। ফার্নান্দো আর দেরি না করে লুইসকে খুঁজতে শুরু করে, কেননা এতদিন ধরে চুরি করে লুইস অনেক টাকা জমিয়েছে। আর এই মুহূর্তে লুইসের সাথে মিটমাট করতে পারলে ভালো ইনভেস্টর পাবে। আর সে লুইসকে ফলো করতে শুরু করে দেয়। আর লুইস বুঝে যায় যে তাকে কেউ ফলো করছে। আর প্রথম দিকে মনে করে যে ফার্নান্দো হয়তো কোনো পুলিশ বা গোয়েন্দা লোক হতে পারে। পরে ফার্নান্দো লুইসকে তার পুরো প্ল্যান সম্পর্কে বলে। আরও বলে যে আর কতদিন এমন ছোটোখাটো চুরি করবে বলো, যেটা করলে আমাদের আর কোনো দিন কোনো কাজ করে খেতে হবে না। এরপর ফার্নান্দো তাকে পুরো বিষয়টা ভেঙে ভেঙে বলতে শুরু করে। ফার্নান্দোর এমন সব প্ল্যান লুইসের পছন্দ হয়।
আর ফার্নান্দোর সাথে লুইস চুরি করতে রাজি হয়ে যায়। আর রাজি হবেই না বা কেন, একবার প্ল্যানটা সাকসেসফুল হলেই তাদের আর সারা জীবন কাজ করতে হবে না। এরপর তারা দুজন সেই ব্যাংক অফ রিওর সামনে সেই ম্যানহোলের কাছে যায়। সেখানে গিয়ে লুইস তার পকেট থেকে একটা ফিতা বের করে ম্যানহোলের ভিতরে ঝুলিয়ে দেয়। আর তারপর লুইসকে সাথে নিয়ে সেই ব্রিজের নিচে ড্রেনের মধ্যে হাঁটতে শুরু করে। আর হাঁটতে হাঁটতে তারা দুজনে সেই ফিতাটার কাছে পৌঁছে যায়, যেটা একটু আগে ফার্নান্দো ম্যানহোলের ভিতরে ঝুলিয়ে দিয়েছিল। সেখানে ফার্নান্দো লুইসকে বলে, আমরা এখনও ব্যাংক অফ রিওর কাছেই আছি। এখান থেকে মাত্র 18 মিটার গর্ত করলে আমরা ব্যাংকের বুল্টের কাছে পৌঁছে যাব। কিন্তু লুইস একটু ঘাবড়ে যায় আর বলে যে এই ড্রেনের যে অবস্থায় একটু বৃষ্টি হলেই পুরোটা পানিতে তলিয়ে যাবে, আর পানিতে তলিয়ে গেলে আমরা সহজে এই ড্রেন থেকে বের হতে পারবো না, আমাদের ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। এই কথা শুনে ফার্নান্দো বলে, আমরা শুধুমাত্র তখনই ডাকাতি করব যখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে না। কিন্তু এখন আমাদের এই 18 মিটার গর্ত আর অন্য অন্য কাজের জন্য কিছু জিনিসের দরকার, যেগুলো কিনতে আমাদের বেশ টাকার প্রয়োজন। তুমি যদি আমাকে সাহায্য করতে পারতে তাহলে আমরা এই প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে দিতাম। যেহেতু লুইসের ফার্নান্দো প্ল্যান অনেক পছন্দ হয়ে যায়, তাই লুইস ইনভেস্ট করতে রাজি হয়ে যায়। এরপর তারা সবাই মিলে তাদের পুরো প্ল্যান নিয়ে আলোচনা করে। এখন তাদের প্রধান কাজ হলো ওই ব্যাংক সম্পর্কে খুঁটিনাটি সব বিষয় ভালোভাবে জানা, আর ব্যাংকের ভিতরে কোথায় কী আছে একবার ঘুরে দেখা। এজন্য পরের দিন সকালে ফার্নান্দো আর তার বন্ধু মেরিও ব্যাংকের কাছে পৌঁছে যায়। ব্যাংকে কতগুলি সিকিউরিটি গার্ড এবং কোথায় কোথায় সিসিটিভি ক্যামেরা আছে। এছাড়া আরও জানা দরকার হলো কিভাবে কোন রাস্তা দিয়ে নিচের বোল্টে পৌঁছানো যায়। তারা দুই বন্ধু মিলে ঘুরে ঘুরে সব দেখতে থাকে। এছাড়া ফার্নান্দো তার কাছে থাকা ক্যামেরার মাধ্যমে ব্যাংকের বিভিন্ন ছবি তুলে। ফার্নান্দো ইচ্ছা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যাংকের ভিতরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকে। তবে তাদের এই ঘোরাঘুরিটা মোটেও সেখানে ব্যাংকের লোকদের ঠিক মনে হচ্ছিল না। তাই ব্যাংকের লোকজন কিছুক্ষণের মধ্যে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ফার্নান্দোকে ব্যাংকের বেসমেন্টের ভিতরে নিয়ে যায় জিজ্ঞাসা করার জন্য। বেসমেন্টে যাওয়ার সময় ফার্নান্দো বোল্টের রাস্তাটা ভালোভাবে দেখে নেয়, আর এটাই ছিল তার প্ল্যান। কারণ পুলিশ তাকে জিজ্ঞাসা করার জন্য বেসমেন্টের ভিতরে না আনলে রাস্তাটা কোন দিকে সেটা জানতে পারতো না। তো পুলিশ ফার্নান্দোকে জিজ্ঞাসা করে কোনো সন্দেহজনক কিছুই খুঁজে পায় না, এবং কি তার কাছে মেমোরিতেও কোনো কিছু খুঁজে পায় না। কথা হচ্ছে ফার্নান্দো যে সকাল থেকে ছবিগুলো তুললো, সেই ছবিগুলো গেল কোথায়? তবে ফার্নান্দো এখানে একটা বুদ্ধির খেলা দেখিয়েছে। এই ক্যামেরার ভিতর থেকে মেমোরি সরিয়ে রেখেছিল। এরপর পুলিশ তাদেরকে ছেড়ে দেয় এবং সেখান থেকে এসে তার বন্ধুদের নিয়ে ব্যাংকের একটা নকশা তৈরি করে। তবে এখন তাদের দরকার হলো ম্যানহোল থেকে দূরত্ব কতটুকু সেটা জানা। এজন্য ফার্নান্দো তার এক বন্ধুকে ব্যাংকের সামনে থাকা ম্যানহোল থেকে ব্যাংক পর্যন্ত একটা সাইকেল নিয়ে হাঁটতে বলে। আসলে সাইকেলের চাকায় কিছু দাগ দেয়া ছিল, আর ওই দাগ অনুযায়ী তারা হিসাব করে দেখে যে সাইকেলের চাকাটা ব্যাংক পর্যন্ত যেতে কতবার ঘুরেছিল, আর এটাই জেনে তারা ব্যাংকের দূরত্ব হিসাব বের করে ফেলে। এরপর আবারও ফার্নান্দো হিসাব করে দেখে কতটা গর্ত করলে খুব সহজে ব্যাংকের বোল্ট রুমে পৌঁছাতে পারবে। তো তারা এখন সব কিছুর জন্য মোটামুটি রেডি। এরপর ফার্নান্দো লুইসকে বলে যে আমরা ব্যাংক থেকে টাকা চুরির প্ল্যান করেছি, এতে কোনো কাস্টমারের ক্ষতি হবে না, কারণ এই ব্যাংকে প্রতিটা কাস্টমারেরই প্রতিটা অ্যাকাউন্টের জন্য ইন্স্যুরেন্স করা আছে। তাই তাদের টাকা চুরি হলেও কোনো সমস্যা হবে না, কেননা ইন্স্যুরেন্স কোম্পানি তাদের সব টাকা ফিরিয়ে দিতে বাধ্য। তবে সব কিছু সুন্দরভাবে প্ল্যান করা থাকলেও লুইস একটু টেনশনে পড়ে গিয়েছে, কেননা সে অনেকগুলো টাকা ইনভেস্ট করে ফেলেছে। আর এদিকে ফার্নান্দো ব্যাংকের বোল্টে ঢোকার প্ল্যানটা খুব সুন্দরভাবে করলো, কিন্তু বোল্ট খোলার প্ল্যানটা করলো না। এরপর মুভিতে দেখানো হয় যে তারা সবাই মিলে ড্রেনের ভিতরে যায়, কারণ আজকেই তারা সুড়ঙ্গ খোঁজার কাজ শুরু করে দিবে। ফার্নান্দোর বন্ধু মেরিও সেই অনুযায়ী কাজ শুরু করে দেয়। এই কাজটা করতে তাদের বেশ কিছুদিন সময় লাগবে। এসব কিছুর মধ্যে তারা তাদের টিমে অ্যালবার্টো নামের একজনকে নিয়ে নেয়। অ্যালবার্টো ছাড়া এখন তাদের টিমে মোট 5 জন লোক রয়েছে। তবে তাদের প্রধান সমস্যা হলো তারা এখন পর্যন্ত বোল্টের কোনো অংশ খোলার বুদ্ধি বের করতে পারেনি। তো সবাই মিলে যখন আলোচনা করে তখন তারা বলে তারা একটা ওয়েল্ডিং মেশিনের সাহায্য নেবে। ফার্নান্দো তাদেরকে বলে ওয়েল্ডিং মেশিন দিয়ে এক একটা লকার খুলতে 3 থেকে 4 মিনিট সময় লাগতে পারে, আর আমরা ব্যাংকের ভিতরে থাকব সর্বোচ্চ 7 ঘন্টা। এইভাবে লকারগুলো খুলতে গেলে আমরা বেশি টাকা চুরি করতে পারবো না। আমাদের এমন কিছু বের করতে হবে যার মাধ্যমে আমরা আরও তাড়াতাড়ি লকারগুলো খুলতে পারি। তাই ফার্নান্দো দুজনকে বলে ওই ব্যাংকের লকারগুলো দেখতে কেমন হয় বা সেটা খোলার সিস্টেম কেমন সেটা আমাদের আগে ভালোভাবে জানতে হবে। এজন্য তুমি আগামীকাল ওই ব্যাংকের অন্য একটা ব্রাঞ্চে যাবে।
সেখানে গিয়ে ভালোভাবে লকারগুলো পর্যবেক্ষণ করে আসবে। সেই কথা অনুযায়ী পরের দিন লুইস ওই ব্যাংকের অন্য একটা ব্রাঞ্চে যায়। অন্য ব্রাঞ্চে যাওয়ার পিছনে একটা কারণ আছে, যে ব্রাঞ্চে চুরি করবে সেই ব্রাঞ্চে গেলে তো সন্দেহ করার একটা চান্স থাকে, তাই ফার্নান্দো কোনো রকম ঝামেলা রাখতে চায় না। আর সেটা খোলার সময় ভালোভাবে দেখে নেয় এই ব্যাংকের সেফটি লকারগুলো ঠিক কেমন হয়। তো সব কিছু ঠিকঠাক ভালোভাবে দেখার পরে তারা এমন একটা ছোট্ট হাইড্রোলিক মেশিনের সাহায্য মাত্র 7 সেকেন্ডে একটা লকার খুলতে পারবে। এরপর দেখানো হয় ব্যাংকের টাকাগুলো চুরি করার পর সেই টাকাগুলো সরানোর জন্য তাদের একটা গাড়ি দরকার ছিল, যেটা তাদেরকে ম্যানেজ করে দিয়েছিল তাদের টিমেরই একজন। যদিও সেই গাড়িটা ছিল চুরি করা, আর গাড়িটার চেহারা ছিল দেখার মতো। ওই দিন তারা সবাই সেই গাড়িটা নিয়ে অ্যালবার্টের বাড়ির সামনে দাঁড়িয়েছিল। ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে। তারা মনে মনে ধরে নিয়েছে পুলিশ এবার তাদের ধরে নিয়ে যাবে, কেননা চুরি করা গাড়ি হয় সেই গাড়ির কাগজপত্র তাদের কাছে কিছুই ছিল না। পুলিশ যখন তাদের কাছে আসে কথা বলার জন্য, তখন অ্যালবার্টের ওয়াইফ সেখানে পুলিশের সাথে কোনোভাবে ব্যাপারটা ম্যানেজ করে নেয়। তবে কোনো রকম ওই পরিস্থিতি থেকে তারা বেঁচে যায়। তো মুভির এই পর্যায়ে আমরা দেখতে পাই মেরিও ওই সুড়ঙ্গের মধ্যে দিয়ে তাদের সব জিনিসপত্রগুলো দিয়ে দেয়, যে জিনিসগুলো দিয়ে তারা সেফটি লক খুলবে। তারা আর দেরি না করে সেই সেফটি লকগুলো খুলতে শুরু করে দেয়। তারা লকারগুলো খুলে কয়েকটা ক্যাশ টাকা দেখতে পায়, আর বাকিগুলোতে ছিল গ্লোডবার আর অনেক দামি দামি জিনিসপত্র। আর এভাবে তারা তাদের কাজগুলো খুব দক্ষতার সাথে চালিয়ে যায়। আর এদিকে লুইস তার হাতে বন্দুক নিয়ে সবাইকে হুমকি ধামকি দিয়ে থামিয়ে রাখছে। আর এদিকে বাইরে ততক্ষণে ব্যাংকের সামনে সিটি পুলিশ, স্পেশাল পুলিশ আর মিডিয়ার লোকের ভিড় জমে গেছে। এরপর আমরা দেখতে পাই ইনচার্জের কাছে লুইস ফোন করে। লুইস প্রথমে একটু ঘাবড়ে যায়, কেননা এর আগে ছোটোখাটো চুরি করলো, এরকম চুরি কোনো দিন করেনি। এজন্য লুইস পুলিশ ইনচার্জকে বলে, এখনও সময় আছে, তোমাদের পুলিশদের উপর থেকে নিচে নামতে বলো। এবং লুইস আরও বলে, আমরা ভিতরে সবাইকে কিন্তু একেবারে জানে মেরে ফেলবো। একথা শুনে অফিসার কোনো উপায় না পেয়ে সব পুলিশকে নিচে আসতে বলে। এরপর এক এক করে সব কিছু নিয়ে সুড়ঙ্গের ভিতর দিয়ে যেতে শুরু করে। এরপর মুভিতে দেখানো হয় পুলিশ অনেকক্ষণ ব্যাংকের চারপাশে দাঁড়িয়েছিল, যেন ডাকাতরা কোনোখান দিয়ে বের হতে না পারে। অনেক সময় যাওয়ার পর পুলিশ ইনচার্জ অনেক ঘাবড়ে যায়। তখনই তার চোখ পড়ে ব্যাংকের সেই ম্যানহোলের দিকে। আর পুলিশ পরিষ্কার বোঝা যায় ডাকাতগুলো ব্যাংকের ভিতর থেকে সুড়ঙ্গ বানিয়ে সেখান থেকে পালিয়েছে। এরপর ফার্নান্দোরা সব টাকা পয়সা, স্বর্ণ অলংকার নিয়ে বাড়ি ফিরে আসে, আর তারপর সেই টাকা পয়সাগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়।